আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি হিসাব বিজ্ঞানে, সেই হিসাব বিজ্ঞানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় রেওয়া মিলে যদি সেবা আয় এবং প্রাপ্য হিসাব দুটো আইটেম দেয়া থাকে আর তার সাথে সমন্বয়ে যদি বলা থাকে সেবা আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি 4000 টাকা, তো এটা কীভাবে লিখবো, কোথায় কীভাবে লিখবো, তাই না? সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের আইটেম কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তা এই আইটেমটি, এই সমন্বয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সেবামূলক প্রতিষ্ঠানের যদি অঙ্ক আসে বোর্ড পরীক্ষায়, আমরা জানি বোর্ড পরীক্ষায় দুইটা আর্থিক বিবরণী আসে, একটা সেবামূলক, একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের। তো সেবামূলক অঙ্ক যখন আসবে এই আইটেমটা আসার সম্ভাবনা খুব বেশি। তো আমরা ভালো করে লক্ষ্য করি। তো এইটা আমি একটা কাজ করি, ছকের মাধ্যমে বোঝাই। এই যে বাম দিকে বিশদায় বিবরণীর ছক অঙ্কন করলাম আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী ছক ছোট্ট করে অঙ্কন করলাম। যদিও টাকার কলাম 3টা করে টানতে হয়, কিন্তু জায়গা ছোট, আমি 2টা করে টেনেছি। আচ্ছা, এবার আমরা সমাধান করব। প্রথমত বিশদায় বিবরণীতে কিভাবে লিখব? বিশদায় বিবরণীতে এই যে রেওয়া মিলে আইটেম আছে সেবা আয় 48,000 টাকা, ওইটা আগে লিখব। সেবা আয় 48,000 টাকা, রেওয়া মিলে যেটি ছিল সেটা আগে লিখে নিলাম। এইটার সাথে এই যে সেবা আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, ওটা যোগ হবে না বিয়োগ হবে? কি মনে হচ্ছে? যোগ হবে। কোনো কিছু পাওয়া যায়নি তার মানে বাকি আছে, আর বকেয়া আয় আয়ের সাথে যোগ হয়, সেজন্য আমরা লিখব যোগ প্রাপ্য আয়। যোগ প্রাপ্য আয় বা বকেয়া আয় নামে এই 4000 টাকা লিখব। 48,000 4000 যোগ করে 52,000। আবারও লক্ষ্য করি, সেবা আয় লিখব, তার সাথে প্রাপ্য সেবা বলে বা প্রাপ্য আয় বলে যোগ করব। এই হচ্ছে আয় বিবরণীতে লেখা। এবার এই দিকে আসি, আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু এই 4000 টাকা লিখতে হবে, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে এই যে প্রাপ্য হিসাব আছে, মানে দেনাদার, প্রাপ্য হিসাবের আর এক নাম কিন্তু দেনাদার, এটা তোমরা জানি। তো এই প্রাপ্য হিসাবের সাথে এই অর্জিত সেবায় এখনও পাওয়া যায়নি, ওটা যোগ হবে। কারণ আয় যদি প্রাপ্য থাকে বা অনাদায়ী থাকে বা বকেয়া থাকে, দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। সেজন্য আমরা চলতি সম্পদ যখন লিখব, আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর বিভিন্ন অংশ থাকে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ, তাই না? তো চলতি সম্পদ যেখানে লিখব সেইখানে আগে প্রাপ্য হিসাবটা লিখে নিব। রেওয়া মিলে যেটি দেওয়া আছে সেইটা প্রাপ্য হিসাব বলে এই 30,000 টাকা লিখলাম। এইটার সাথে যোগ করব সমন্বয়ে যেটি আছে, যোগ প্রাপ্য সেবা আয় কত টাকা? 4000 টাকা, যোগ করে 34,000 টাকা হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে রেওয়া মিলে যে আইটেমগুলি ছিল সেটি কিন্তু একবার করে লিখেছি। যেমন সেবা আইটেম আমরা একবার লিখেছি শুধুমাত্র আয় পাশে 48,000 টাকা। আবার প্রাপ্য হিসাবটা 30,000 টাকাও আমরা একবার লিখেছি শুধুমাত্র চলতি সম্পদের মধ্যে, একবার করে লিখেছি। বাট এই যে সমন্বয়ে যেটি বলা ছিল 4000 টাকা, এটি কিন্তু 2 জায়গায় লিখেছি। কোথায় কোথায়? একবার সেবা আয়ের সাথে যোগ করেছি এবং প্রাপ্য হিসাবের সাথেও যোগ করেছি। তো এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের সমন্বয়ের সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আর্থিক বিবরণী অধ্যায়টা শিক্ষার্থীদের কাছে অনেক জটিল মনে হয়। অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছে ক্লাস নেওয়ার জন্য। সেজন্য মূলত এই অধ্যায়ের উপরে যত সমন্বয় আছে আমি ধারাবাহিকভাবে 100-র অধিক সমন্বয় আমি আলোচনা করার চেষ্টা করব। তা আমার ক্লাসগুলি তোমরা যদি ধারাবাহিকভাবে দেখো, মাত্র 2-1 মিনিটের ক্লাস, তাহলে আশা করি তোমাদের প্রাইভেট পড়া লাগবে না, ঘরে বসেই হিসাব বিজ্ঞান শিখতে পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।